গুড মর্নিং। আজ 26শে ফেব্রুয়ারি 2024। আপনাদের সবাইকে স্বাগত জানাই আমাদের চ্যানেলে ট্রাভেল উইথ অহনা অভিক। আজকে আমাদের এই পুরুলিয়া সিরিজের অন্তিম এপিসোড, কিন্তু অন্তিম হলেও আজকে কিন্তু অনেক অ্যাডভেঞ্চার আছে এবং অনেক জার্নি আছে। জার্নি কিন্তু শেষ নয়, যেটাকে বলে এক কথায় লাস্ট বাট নট দ্য লিস্ট। আমাদের জার্নি স্টার্ট হচ্ছে এই পুরুলিয়ার গেস্ট হাউস থেকে। আমরা আজ এখান থেকে যাব কলকাতা ভায়া বিষ্ণুপুর। বিষ্ণুপুরের যে সাইট সিনগুলো আছে সেই সাইট সিনগুলো আমরা কমপ্লিট করে তারপরে আমরা যাব হচ্ছে আমাদের বাড়ির দিকে। তো আজকের চ্যানেলটাও কিন্তু ভালো এক্সাইটিং হবে, সঙ্গে থাকুন, চোখ রাখুন আমাদের চ্যানেলে। আমরা অলমোস্ট রেডি হয়ে গেছি, ভালোভাবেই রেডি হয়ে গেছি, আর 5-10 মিনিটের মধ্যে আমরা এখান থেকে বেরিয়ে যাব। তো খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে আপনার সঙ্গে মোটো ব্লগিং সেটআপে। গুড মর্নিং ফ্রম পুরুলিয়া সিরিজের পঞ্চম এবং অন্তিম পর্বে আপনাদের সবাইকে আরেকবার স্বাগত জানাই। সময় এখন সকাল 10টা। আমরা বেরিয়ে পড়েছি কলকাতার উদ্দেশ্যে। আগেই বলে দিয়েছি আমরা পুরুলিয়া থেকে কলকাতা যাচ্ছি বিষ্ণুপুর হয়ে। তো এই পুরুলিয়া থেকে বিষ্ণুপুরের দূরত্ব 115 কিলোমিটার মতো, আর কলকাতার দূরত্ব প্রায় 250 কিলোমিটারের মতো। পুরুলিয়ার ওয়েদার এখন দারুণ, খুব সুন্দর ওয়েদার। এখনও সেভাবে কোনো গরম পড়েনি, আর সেই জন্যই যে আমরা পলাশ বন দেখার এক্সপেকটেশন নিয়ে এসেছিলাম, সেই এক্সপেকটেশনটা ফুলফিল হলো না। আর একটু গরম পড়লে, মানে মার্চ মাসের মাঝামাঝি বা ওই শেষের দিকে পলাশ বনটা আর ভালো করে দেখা যাবে। যাই হোক, কোনো ব্যাপার নয়। পলাশ ফুল ছাড়াও পুরুলিয়া জায়গাটা কিন্তু খুব সুন্দর। আমরা এই দুদিন পুরুলিয়াতে খুব সুন্দর সময় কাটিয়েছি। আবার একবার আসার ইচ্ছা আছে, সময় পেলে আর একবার অবশ্যই পুরুলিয়া ঘুরে যাব। সকাল সকাল ব্রেকফাস্ট কমপ্লিট। ব্রেকফাস্টে আমরা রুটি, আলুর তরকারি আর ডিম ভাজা খেয়ে এসেছি। তো পেট পুরো ফুল, এখন আর কোনো চিন্তা নেই। কলকাতা থেকে আমাদের 550 কিলোমিটারের রাইড পুরো কমপ্লিট। এখনও এখান থেকে কলকাতা বাকি 230 কিলোমিটার মতো। বিষ্ণুপুর জায়গাটাও কিন্তু বেশ সুন্দর। প্রতিটি অলিতে গলিতে পুরনো মন্দির, প্রাচীন স্থাপত্য আর ইতিহাসে ভরপুর। আমরা চেষ্টা করব বিষ্ণুপুরের যে মেন জায়গাগুলো আছে সেগুলো আপনাদেরকে ঘুরে দেখানোর। পুরুলিয়া থেকে 43 কিলোমিটার রাইড করে চলে আসলাম এই বিষ্ণুপুরিয়া মোড়। এখান থেকে বিষ্ণুপুর বাকি আর 72 কিলোমিটার মতো। এই বাঁকুড়া পুরুলিয়া হাইওয়েটা কিন্তু সত্যি খুব সুন্দর হাইওয়ে। এই 43 কিলোমিটার আসতে আমার সময় লাগলো মাত্র 45 মিনিট মতো। চলে এলাম আমরা আজকের জার্নির ফার্স্ট টোল গেট। ঢুকে গেলাম আমরা বাঁকুড়া, আর এই মোড়টার নাম হচ্ছে ঢালডাঙ্গা মোড়। এই ঢালডাঙ্গা মোড় থেকে আমাদের নিয়ে নিতে হবে ডান দিকে বিষ্ণুপুর যাওয়ার জন্য। ধরে নিলাম আমরা বিষ্ণুপুর বা কলকাতা যাওয়ার রাস্তা। এখান থেকে বিষ্ণুপুর বাকি 33 কিলোমিটার মতো। সময় লাগবে আশা করছি 35 মিনিট মতো। যেতে যেতে এই সুন্দর লাল পলাশ ফুল দিয়ে ভর্তি একটা পলাশ গাছ দেখলাম। খুব সুন্দর লাগছে এই পলাশ গাছটা। আলটিমেটলি চলে আসলাম বিষ্ণুপুর। এই হচ্ছে গেটওয়ে অফ বিষ্ণুপুর। এখান থেকে আমাদের শুরু হলো বিষ্ণুপুর জার্নি। আমরা সবার আগে দেখব গড় দরওয়াজা, আর এখান থেকে গড় দরওয়াজার ডিস্টেন্স হচ্ছে 2 কিলোমিটার মতো।
চলে এসেছি গড় দরওয়াজা। আমরা এখন দাঁড়িয়ে আছি গড় দরওয়াজার সামনে। এটা আসলে একটি দরজা যেটাকে বলি আর কি, মল্ল রাজাদের অধীনে ছিল। এই মল্ল রাজারা কিন্তু শিল্প এবং স্থাপত্যের পৃষ্ঠপোষক ছিলেন, তাই স্ট্রাকচার দেখেই আমরা বুঝতে পারছি যে কতটা সুন্দর করে বানানো একটা দরজা এটা। ল্যাটেরাইট পাথর দিয়ে নির্মিত এই চিত্তাকর্ষক কাঠামো পর্যটক এবং ইতিহাস প্রেমীদের আকর্ষিত করে। বছরের পর বছর ধরে এই ঐতিহ্যবাহী স্থানটি অনেক ঐতিহাসিক ঘটনার সাক্ষী হয়েছে এবং এখন এটি ভারতের আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার অধীনে সংরক্ষিত রয়েছে। এই গড় দরওয়াজা কিন্তু তখনকার দিনে রাজাদের প্রতিরক্ষা কৌশলের একটি অংশ ছিল। বাইরের আক্রমণকারীদের থেকে কিন্তু এই দরওয়াজা এখানকার রাজাদের রক্ষা করতে। গড় দরওয়াজা দেখে এখন আমরা এগিয়ে যাচ্ছি পরের ডেস্টিনেশনের দিকে। গড় দরওয়াজার পাশ দিয়েই আর একটু এগিয়ে আসলেই এই চোখে পড়বে লালজি মন্দির। বিষ্ণুপুর স্টেশন থেকে প্রায় 3 কিলোমিটার দূরত্বে অবস্থিত এই লালজি টেম্পল বিষ্ণুপুরের অন্যতম প্রাচীন টেরাকোটা মন্দির। জনপ্রতি 5 টাকা করে টিকিট কেটে ভেতরে প্রবেশ করলেই চোখে পড়বে সুন্দরভাবে সাজানো সবুজ উদ্যান। এই সুন্দর পোড়ামাটির মন্দিরটি 1658 সালে মল্ল রাজা দ্বিতীয় বীরসিংহের রাজত্বকালে নির্মিত হয়েছিল। রাধাকৃষ্ণের পুজো করার জন্য এই মন্দিরটিকে উৎসর্গ করা হয়েছে। বিষ্ণুপুর আসলে এই সাংস্কৃতিক ঐতিহ্যবাহী মন্দিরটি অবশ্যই ঘুরে দেখবেন। লালজি মন্দির দেখে এখন আমরা যাচ্ছি আমাদের 3 নম্বর ডেস্টিনেশনের দিকে, জোড়বাংলা মন্দির। জোড়বাংলা মন্দির এই লালজি মন্দির থেকে বেশি নয়, 200 মিটার মতো ডিস্টেন্স। চলে এসেছি জোড়বাংলা মন্দির। এখন আমরা দাঁড়িয়ে আছি জোড়বাংলা মন্দিরের সামনে। বাঁকুড়া বিষ্ণুপুরের বিখ্যাত টেরাকোটার কাজ, সেই কাজ মন্দিরে সূক্ষ্মভাবে করা আছে এবং এটার জন্যই এই মন্দিরটা প্রচণ্ড বিশ্ববিখ্যাত বলা যেতে পারে। আর এর যে স্ট্রাকচারটা, এই যে এইভাবে যে আর্কগুলো করেছে, আর্কিওলজিক্যাল গ্রাউন্ডে এটার একটা ভালো স্থান আছে। লালজি টেম্পলের পাশেই রয়েছে এই ঐতিহাসিক জোড়বাংলা মন্দির। 1655 খ্রিস্টাব্দে রাজা দ্বিতীয় রঘুনাথ সিংহদেবের রাজত্বকালে মন্দিরটি নির্মিত হয়েছিল এবং এখানে পোড়ামাটির খোদাই করা খুব সুন্দর কাজ দেখা যায়। মন্দিরটির কাঠামো দোচালা। আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া দ্বারা মন্দিরটি বাহ্যিক ও অভ্যন্তর ভাগ সুন্দরভাবে সংরক্ষিত রয়েছে। বিষ্ণুপুরের পোড়ামাটির হস্তশিল্প ও শিল্পকলার জন্য বিশ্বব্যাপী খ্যাতি রয়েছে। জোড়বাংলা মন্দিরের সামনে অনেক দোকানে পোড়ামাটির পুতুল এবং ঘোড়া প্রদর্শিত রয়েছে। এই জোড়বাংলা মন্দিরের পাশেই রয়েছে ল্যাটেরাইট পাথর দিয়ে তৈরি রাধা শ্যাম মন্দির। ভগবান কৃষ্ণকে উৎসর্গ করে এই মন্দিরটি 1758 খ্রিস্টাব্দে রাজা চৈতন্য সিংহের রাজত্বকালে নির্মিত হয়েছিল। জোড়বাংলা টেম্পল থেকে এবারে যাচ্ছি শ্যামরাই টেম্পলের দিকে। এখান থেকে ডিস্টেন্স হচ্ছে বেশি নয়, ওই 450 মিটার মতো। এই যে টোটোগুলো দেখছেন, এই টোটোগুলো যারা বাইক বা গাড়ি নিয়ে আসছেন না, এই যে টোটোগুলো দেখছেন, এই টোটোগুলো আপনারা পেয়ে যাবেন। এই টোটোগুলো ঘন্টায় 200 টাকা করে নেয়। আপনাকে যত আশেপাশে যত মন্দির আছে সব মন্দিরগুলো এগুলো টোটোগুলো ঘুরিয়ে দেবে আপনাকে। তো আপনারা যদি 2 ঘন্টার মধ্যে, মোটামুটি বলছে এরা 2 ঘন্টার মধ্যে পুরো সব কিছু কভার হয়ে যায়। কলকাতা থেকে আসলে বিষ্ণুপুর স্টেশনে নেমে একটা টোটো ভাড়া করে নেবেন, ঘন্টায় 200 টাকা করে পড়বে। ওই টোটোগুলো করে আপনারা সম্ভবত আশেপাশে যত মন্দির আছে সব কিছু আপনারা ঘুরে নিতে পারবেন। আরেকটা ইনফরমেশান শেয়ার করে দিই, এই জোড়বাংলা যে মন্দিরটা আছে, এই মন্দিরে আসার আগে আপনাকে এর ভেতরে ঢুকতে গেলে শ্যামরাই মন্দির, যেটা এক্ষুনি আমরা যাচ্ছি শ্যামরাই মন্দির, ওই শ্যামরাই মন্দিরের টিকিটটা আগে কেটে নিতে হবে। শ্যামরাই থেকে জোড়বাংলার টিকিটটা কেটে তারপরে ওখানে আপনারা ওই জোড়বাংলা মন্দিরে ঢুকতে পারবেন। কথা বলতে বলতে চলে আসলাম আমরা শ্যামরাই মন্দির। এখানে বাইকটাকে দাঁড় করাতে হবে। এখন আমরা দাঁড়িয়ে আছি শ্যামরাই মন্দিরের সামনে।
টিকিট কেটে নিলাম। এখানে পাশাপাশি 3টে মন্দির আছে, একটা শ্যামরাই টেম্পল, একটা হচ্ছে রাসমঞ্চ, আর একটা হচ্ছে জোর বাংলা মন্দির। এই 3টে মন্দিরের একসাথে পার হেড টিকিট হচ্ছে 25 টাকা করে। তো আপনি এই শ্যামরাই থেকে একবার 25 টাকা কেটে নিলে 3টে মন্দিরে এন্ট্রি হয়ে যাবে। তো এখন আমরা যাচ্ছি আমাদের শ্যামরাই মন্দিরের ভেতরে। শ্যামরাই মন্দিরটি পঞ্চরত্ন শৈলীর প্রাচীনতম এবং সেরা নিদর্শন। মন্দিরটিতে 5টি সুন্দর চূড়া রয়েছে, তাই এর নাম পঞ্চরত্ন মন্দির। 1643 সালে মল্ল রাজা রঘুনাথ সিংহের রাজত্বকালে মন্দিরটি নির্মিত হয়েছিল এবং এটি মধ্যযুগীয় বাংলা শিল্প ও স্থাপত্যের এক চমৎকার নিদর্শন। বিষ্ণুপুরের বেশিরভাগ মন্দিরের মতোই এই মন্দিরটিও ভগবান কৃষ্ণ এবং রাধাকে উৎসর্গ করে নির্মিত হয়েছে। সম্পূর্ণরূপে পোড়ামাটি দিয়ে টেরাকোটা স্টাইলে নির্মিত এই মন্দিরটি নকশা এবং নির্মাণ উভয় দিক থেকেই একটি বিস্ময়কর সৃষ্টি। আরেকটা ইনফরমেশন শেয়ার করে দিই, এখানে কিন্তু ভেতরে কোনোভাবে কোনো ক্যামেরা অ্যালাউড না, মানে গোপ্রো বা অন্য ধরনের ক্যামেরা অ্যালাউ করবে না, শুধুমাত্র মোবাইলের ক্যামেরা অ্যালাউ করবে। তাও ভেতরে কোনো রকমভাবে ব্লগিং করা যাবে না, শুধুমাত্র আপনি ভিডিও করে নিতে পারবেন। রিলস বা ভিডিও কোনো বানানো যাবে না। আপনি ফটো যত খুশি তুলুন, ভিডিও এমনি যত খুশি তুলুন, কোনো প্রবলেম নেই, কিন্তু সেটা মোবাইলে ধরতে হবে। শ্যামরাই মন্দির থেকে এখন যাচ্ছি রাসমঞ্চের দিকে। রাসমঞ্চ এখান থেকে এই শ্যামরাই মন্দির থেকে 750 মিটার দূরে। অ্যাকচুয়ালি সবই এখানে পাশাপাশি, 400, 500, 600 এর কাছাকাছি সব মন্দিরগুলো। এই হচ্ছে রাসমঞ্চ। দেখে এই সামনের দিক দিয়ে ঘুরে গিয়ে বাইকটা রাখতে হবে। এই হচ্ছে রাসমঞ্চের এন্ট্রি গেট। আমাদের আলাদা করে টিকিট করতে হবে না, কারণ আমরা যেহেতু ওই শ্যামরাই মন্দির থেকে টিকিট করে নিয়েছি, ওইখানে এই টিকিটটা শো করলেই হয়ে যাবে। দেখে নেবো, এটা লাস্ট আমাদের। রাসমঞ্চ বাংলার পোড়ামাটির মন্দিরগুলির মধ্যে সবচেয়ে আশ্চর্যজনক একটি সৃষ্টি, শুধুমাত্র তার পিরামিড আকৃতির জন্য। 1600 খ্রিস্টাব্দে মল্লভূমের রাজা হাম্বির মল্লদেব বা বীর হাম্বির এটি নির্মাণ করেন। মল্ল রাজত্বের বড় উৎসব রাস উৎসবে অন্যান্য মন্দিরের দেবদেবীর মূর্তি রাখার জন্য এই মন্দিরটিকে ব্যবহার করা হতো। মন্দিরের বেস ল্যাটেরাইট পাথর দিয়ে তৈরি হলেও বাকি অংশগুলো পোড়ামাটির ইট দিয়েই তৈরি। আশ্চর্যজনক সৃষ্টির পাশাপাশি মন্দিরটির সামনে সুন্দরভাবে সাজানো বাগান রাসমঞ্চকে স্থাপত্যের একটি অনন্য অংশ করে তুলেছে। রাসমঞ্চ থেকে বেরিয়ে যাচ্ছি। বেরিয়ে এখন আমরা যাচ্ছি বিষ্ণুপুরের আমার ওয়ান অফ দ্য ফেভারিটস, আর একটু অফবিটও বলা যেতে পারে, ব্রিটিশের আমলে তৈরি করা একটা অ্যাবান্ডান্ট রানওয়ে। তো এই রাসমঞ্চ থেকে ওটা ডিস্টেন্স মোটামুটি 7 কিলোমিটার 8 কিলোমিটার মতো। প্রসঙ্গত এখানে একটা জিনিস বলে রাখি, এই যে এখানে বিষ্ণুপুরে ঘুরতে গেলে আপনারা তো টোটো ভাড়া করছেন, সাথে চাইলে আপনারা একটা গাইডও পেয়ে যাবেন। ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের আন্ডারে এই গাইডগুলো থাকে, এই রাসমঞ্চের পাশে বা সব জায়গায় গাইড পেয়ে যাবেন। একটু বার্গেনিং করে নেবেন, কারণ এক সময় আমাকে বলছিল 300 টাকা, কোনো সময় 450 টাকা, তো একটু সময় করে একটু বার্গেনিং করে নেবেন। এই রানওয়েটা যেতে গেলে আমাকে জয়পুর ফরেস্টের মধ্যে দিয়ে যেতে হবে পুরো। দেখাচ্ছি রাস্তা, আপনাকে দেখাচ্ছি। এখানকার স্থানীয় লোকজন আমাকে একটু বললেন যে এখন নাকি হাতির উপদ্রব বেড়েছে। কপাল ভালো বলবো না খারাপ বলবো জানি না, যদি হাতের দেখা পাই জানি না কি করব। জয়পুর ফরেস্টের মধ্যে ঢুকে গেছি, তবে এটা আরও ভিতরে ঢুকবো, আরও ডিপে ঢুকবো। জঙ্গলটা এখনও অতটা ঘন হয়নি, আরও ঘন জঙ্গল হবে। ঘন জঙ্গলের মধ্যে দিয়ে পুরো যাচ্ছি এখন আমরা। পুরো নিস্তব্ধ, কেউ নেই, পুরো রাস্তায় কেউ নেই।
শুধু ভয় পাচ্ছি যে কোনো সময় হাতি না বেরিয়ে আসে। পুরো ঘন একদম, ওখানে আমরা জয়পুর ফরেস্টের মাঝখানে আছি। একটা অসম্ভব সুন্দর একটা অনুভূতি, এই অনুভূতি বলে প্রকাশ করা যাবে না। এখন তো রাস্তাটা তাও চওড়া হয়েছে, একটু আগে তো পুরো সরু রাস্তার আগে ভেতর দিয়ে আসতে হচ্ছিল, একটু আগে দেখলেনি তো ভিডিওতে। এই যে চলে এসেছি আমাদের অ্যাবান্ডেন্ট রানওয়ে, পুরো জয়পুর জঙ্গলের মাঝখানে, অসম্ভব সুন্দর ভালো জায়গা। আপনারা চাইলে এখানে অবশ্যই একবার আসতে পারেন, যদি নিজস্ব কোনো গাড়ি বা বাইক নিয়ে আসেন তাহলে অবশ্যই একবার এখানে এসে দেখবেন, খুবই ভালো লাগবে। এখানে একটা জঙ্গলের মাঝখানে একটা ওয়াচ টাওয়ার আছে, মনে হচ্ছে ভাঙাচোরা, একবার গিয়ে দেখবো ভাঙাছে নাকি। এই রানওয়েটা বিশাল লম্বা, বিশাল লম্বা। পুরো ঘন জঙ্গলের মাঝখান দিয়ে আসলাম, গা ছমছমে একটা ব্যাপার। এই জায়গাটা আসা নিয়ে আমিও প্রচণ্ড এক্সাইটেড ছিলাম, কিন্তু এটা আরও এক্সাইটিং করে দিয়েছে এই জার্নিটা, যে জঙ্গলের মধ্যে দিয়ে এসেছে। অসাধারণ লাগছে এখানে এসে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের আমলে তখন ব্রিটিশ এই রানওয়েটা তৈরি করেছিলেন। জয়পুর জঙ্গলের একদম মাঝে অবস্থিত এই এয়ারফিল্ডটি খুবই শান্ত ও সুন্দর একটি জায়গা। ঘন জঙ্গলের মধ্যে দিয়ে এখানে আসার অনুভূতিটাই হলো প্রধান আকর্ষণ। অনেক যুদ্ধের সাক্ষী এই ট্র্যাক এখন ফাঁকা। ভাঙাচোরা যে ওয়াচ টাওয়ারটা আছে তার উপরে উঠে গেছি। উপরে একটা দারুণ হাওয়া দিচ্ছে, আর উপর থেকে একটা সুন্দর ভিউ পাচ্ছি, দারুণ লাগছে। একটু সাবধানে উঠলে ওঠা যাবে, কোনো অসুবিধা হবে না। আপনারা যারা বিষ্ণুপুর একবার আসছেন, আমি তো বলবো একবার অবশ্যই এই জায়গাটা একবার ঘুরে যাবেন, একবার অবশ্যই ঘুরে যাবেন, ভালো লাগবে। এখানে চাইলে আপনারা পিকনিকও করতে পারবেন জঙ্গলের মাঝখানে। এখন অলরেডি 2টো বেজে গেছে, তো গাছের ছায়াও পেয়ে যাবেন, গরমও লাগবে না। বেশ কিছুক্ষণ সুন্দর একটা সময় কাটানোর পর আমরা এখানে বেরিয়ে যাচ্ছি। এবার এখান থেকে যাচ্ছি লাঞ্চ করতে। এখন সময় 2:30। এখান থেকে লাঞ্চ করার জন্য যাচ্ছি, সামনে আছে বনশ্রী রিসর্ট বলে, জয়পুর ফরেস্টের মধ্যেই মেন রোডে উঠেই পড়বে বনশ্রী রিসর্টটা। এই রানওয়ে থেকে ওটা ডিস্টেন্স মোটামুটি দেখাচ্ছে 6.5 কিলোমিটার মতো। রানওয়ে থেকে আমরা যখন মেন রোডের দিকে যাচ্ছি, আবার যার পথে দেখলাম এখানে একটা ক্যাম্প আছে, বিষ্ণুপুর জঙ্গল ক্যাম্প। তো যারা জঙ্গলের মধ্যে থাকতে পছন্দ করেন, অ্যাডভেঞ্চার পছন্দ করেন, তারা কিন্তু এখানে এসেও থাকতে পারেন। তো বুকিং নাম্বার এই ভিডিওতে দেওয়া থাকলো, যদি থাকার ইচ্ছা হয় জঙ্গলের মধ্যে তাহলে কল করে একবার দেখে নিতে পারেন। ধরে নিলাম আমরা পুরো হাই রোডটা, পুরো জয়পুর ফরেস্টের মাঝখান দিয়ে রাস্তাটা গেছে। এই স্ট্রেচটা দারুণ একটা স্ট্রেচ। আমরা চলে এসেছি বনশ্রী রিসর্ট, আর 550 মিটার বাকি আছে। এই হচ্ছে বনশ্রী রিসর্ট। ভিতরে খাওয়ার সুব্যবস্থা আছে, এখানে থাকতেও চাইলে আপনারা থাকতেও পারবেন। আমি এই জায়গাটার লিংক আর ফোন নাম্বার এই ভিডিও ডেসক্রিপশানে দিয়ে দেবো। তো আমরা চলে এসেছি বনশ্রী রিসর্টে লাঞ্চ করতে। সুন্দর লাঞ্চ এসেছে, স্যালাড, বেগুন ভাজা, ঢ্যাঁড়সের তরকারি, ডাল, এটা একটা মনে হচ্ছে 5 মিশালি তরকারি, আর চাটনি, পাঁপড়, আর সব থেকে আমার প্রিয় জিনিস মিষ্টি। এটা দেখে, এটা কোথাও থাকে না, এটা দেখে আমি খুব আনন্দ পেয়েছি আর কি। আর আমি অর্ডার করেছিলাম চিকেন থালি, তো চিকেন দিয়েছে আলাদা করে। আর অভিক অর্ডার করেছিল ফিশ থালি, তো ওর ফিশ আলাদা করে। তাছাড়া চাটনি, পাঁপড় তো আছেই। তো ব্যাস, এই সুন্দর করে সাজিয়ে খেতে দিয়েছে। রিসর্টটাও খুব সুন্দর। আমাদের চিকেন থালি পড়েছে 170, আর ফিশ থালি পড়ছে 150। এছাড়া আমি জল আর একটা কোল্ড ড্রিঙ্কস নিয়েছি।
ডাল বেগুন ভাজা তো ভালোই লাগছে, চিকেনটা টেস্ট করে বলতে হবে না। ভালো খেতে, কোয়ালিটি ভালো ভালো। খিদে পেলে তো সবই ভালো লাগে, এমনিতে চলো টেস্টটা খুব সুন্দর, খুবই ভালো খেতে। একটু নুন কম, একটু নুন কম, ঢ্যাঁড়সটা একটু নুন কম আছে, ঠিক আছে অসুবিধা নেই। টাটকা রুই মাছ। বনশ্রী রিসোর্ট থেকে বেরিয়ে যাচ্ছি। মোটামুটি এখানে 1 ঘন্টা মতো একটা ব্রেক নিলাম, খাওয়া দাওয়া করলাম, করে অনেকক্ষণ ধরে একটু বেঞ্চে গাছের ছায়ায় বসলাম, বসে রেস্ট নিলাম। এখন বাজে সময় 4টে। এখান থেকে মোটামুটি আমার বাড়ির ডিস্টেন্স 130 কিলোমিটার মতো, টাইম দেখাচ্ছে 3 ঘন্টা 15 মিনিট। এখন হচ্ছে যাবো সোজা আরামবাগ। এখান থেকে আরামবাগের ডিস্টেন্স 48 কিলোমিটার মতো। এখন রয়েছি জয়পুর ফরেস্টের মধ্যে। এখন বসন্ত বলে গাছের পাতাগুলো হলুদ হয়ে গেছে। এখন তো তাও গাছের পাতা আছে, আর কয়েকদিন গেলেই গাছের পাতা সব ঝরে পড়ে যাবে। বাঁকুড়া এসছি আর আলু চাষ দেখবো না, সেটা হতে পারে? মাঠের পর মাঠ, বিঘার পর বিঘা পুরো আলু চাষ হয়েছে। এদিকে এখনো মনে হয় শুরু হয়নি বা দেয়নি, প্রচুর আলু চাষ। আর কিছুদিন পরে এই আলুগুলো সব তোলা হবে, ট্রাক বাই ট্রাক পুরো চলে যাবে এদিক ওদিক। এই জায়গাটার নাম কালীপুর। কালীপুর থেকে আমাকে বাঁ দিকে নিয়ে নিতে হবে আরামবাগ আর হয়ে কলকাতা যাওয়ার জন্য। এই বাঁ দিকের রাস্তাটা নিয়ে নিলাম। এখান থেকে আরামবাগ বাকি আমাদের আর 3 কিলোমিটার মতো। এই নদীটার নাম দ্বারকেশ্বর নদী, আর এই ব্রিজটার নাম হচ্ছে রামকৃষ্ণ সেতু। পৌঁছে গেছি আরামবাগ। বেশ জমজমাট, এটা পুরো বাজার এরিয়া। আরামবাগ রেল স্টেশন বাঁ দিকে। এই আরামবাগ থেকে এখন বেরিয়ে যাব ডানকুনির দিকে, ডানকুনি হয়ে কলকাতা। তো আরামবাগ থেকে ডানকুনির ডিস্টেন্স মোটামুটি 60 কিলোমিটার, টাইম লাগবে আশা করছি ঘন্টাখানেক। রাস্তা এখন অবধি কোনো প্রবলেম হয়নি। এই আরামবাগে এসে, এই যেহেতু আরামবাগ বাজার বা শহরের মধ্যে দিয়ে যেতে হচ্ছে, তো একটু এখানে জ্যাম পেলাম, আদারওয়াইজ পুরো রাস্তা একদম পুরো ফাঁকা আর সুন্দর রাস্তা। আরামবাগ শহর থেকে এবারে বেরিয়ে এসেছি, এখন আবার রাস্তা ফাঁকা পেয়ে গেছি, কোনো সমস্যা নেই। এখন বাজে 5টা 10। অন্ধকার যত ঘনিয়ে আসছে তত বেশি আরও একটু ঠান্ডা ঠান্ডা ভাবও বাড়ছে। ডানকুনি যাওয়ার মুখে দাঁড়িয়ে যেতে হলো রাস্তায়, পুরো হেলমেটে পোকায় এত পুরো ভর্তি হয়ে গেছে, কিছু দেখা যাচ্ছে না উল্টো দিকে। হেলমেট ক্লিন না করলে বেরোতেই পারবো না, তাই এখন আমার হেলমেটের ভাইজারটা ক্লিন করে আবার এগোতে হবে। পুরো পোকায় ভর্তি হয়ে গেছে। বাইক দাঁড় করিয়ে হাইজারটা না ক্লিন করলে এগোনোই যাচ্ছিল না, আমি তো দেখতেই পাচ্ছিল না, পুরো পোকা ঢেকে গেছিল আমার হেলমেটের ভাইজার। এখান থেকে ডানকুনি বাকি আর 16-17 কিলোমিটার মতো, চলে এসেছি। এখন অন্ধকারও হয়ে গেছে, টাইম এখন 6টা 10। চলে এসেছি ডানকুনি, আর এখান থেকে মোটামুটি কলকাতা বাকি আমার 22-23 কিলোমিটার মতো। লম্বা চওড়া জ্যাম আছে। মালগাড়ি আর বাইক একসাথে
বালি ব্রিজ ক্রস করছে। দুর্দান্ত একটা 800 কিলোমিটারের রাইড করে ফাইনালি এখন এই 7:30 বাজছে, আমরা বাড়ি ঢুকলাম। মুখ চোখ দেখে বুঝতে পারছেন এক্সাইটেডই, এখনো এক্সাইটেড, কোনো ক্লান্তি কিছু নেই। তো অসাধারণ একটা ট্রিপ ছিল। পুরুলিয়া সত্যিই খুব সুন্দর জায়গা, এবং তার সাথে একটা উপরি পাওনা ছিল আমাদের বিষ্ণুপুর। খুব শীঘ্রই আমরা আসতে চলেছি নতুন একটা সিরিজ নিয়ে, যেটা একদম এই জায়গাটা হচ্ছে একদম বাঙালিদের ইমোশন। আমাদেরকে সাপোর্ট করতে থাকুন এবং আমাদের চ্যানেল দেখতে থাকুন। ভালো থাকুন, সুস্থ থাকুন। থ্যাংক ইউ। আমি অহনা, আমি অভিক। আপনারা দেখছেন আমাদের চ্যানেল ট্রাভেল উইথ অহনা অভিক। আমাদের ভিডিওগুলো কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওগুলো যদি ভালো লাগে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করার সময় বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন ইনস্ট্যান্ট নোটিফিকেশনের জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।